আমাকে ধর্ষণ করে যখন ওরা রামপুরা ব্রিজের নিচে ফেলে যায় তখন মনে হয়েছিল মৃত্যুর মুখে চলে এসেছি আমি। আমার যৌনাঙ্গ প্রচণ্ড ব্যথা করছিল। ওরা ৩ জন ছিল। আমি চিৎকার দিয়ে ডাকছিলাম সবাইকে। রাস্তায় অনবরত বাস ট্রাকের শব্দে হারিয়ে গিয়েছিল আমার চিৎকার। কেউ শুনেনি। পশুর মতো ওরা ঝাপটে পড়েছিল আমার উপর। রক্তাক্ত দেহ নিয়ে শুয়ে আছি। ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম। শেষ ঘুম হয়তো, কারণ ওরা ধর্ষণ শেষে আমার গলা কেটে দিয়েছে। ঝরঝর করে রক্ত প্রবাহিত হচ্ছে। চোখের পাতা আমার ইচ্ছের বিরুদ্ধে চোখের উপর ঢেকে যায়। ফাতেমার শেষ মনের কথাগুলো এমন ছিল। ভাবতে ভাবতে অতল ঘুমে হারিয়ে যায় সে। এদিকে সকালবেলা টোকাই গ্রুপ ব্রিজের নিচে এসে ফাতেমার লাশ দেখতে পায়। পার্শ্বচরী লোকদের তৎক্ষণাৎ খবর দেয় তারা। লোকজনের ভিড় জমে যায়। ফাতেমার লাশের পাশে কয়েকটা কুকুর আর পোকামাকড় ঘুরছিল। পাজামা অর্ধেক নামানো, বোরকা পরে আছে পাশে। অর্ধ উলঙ্গ ফাতেমার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। উপস্থিত লোকজন ফেসবুক লাইভ আর ছবি তোলায় ব্যস্ত। টিভির পর্দায় ফাতেমার লাশ অতিবাহন হচ্ছে। ফাতেমার মা বাবা নিজেদের মেয়েকে সারা রাত খুঁজে পায়নি, কিন্তু সকালে এইভাবে টিভির পর্দায় পাবে তা তাদের কল্পনায় ছিল না। যে ৩ জন ধর্ষণ করেছে তারা টিভির সামনে বসে আনন্দে মেতেছে। তাদের কথোপকথন, দেখ 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 বন্ধু, এই খানকেই বেশি বলেছিল, প্রেমের প্রস্তাব ফিরিয়ে না দিলে এই হাল কি হতো? হতো না বললেও ভুল, ৩ বন্ধু মিলে রাজি হবার পরেও ধর্ষণ করতাম, তবে মরতে হতো না হয়তো। দেমাগ দেখিয়েছিল, রূপের বড়াই করুক এইবার পোকামাকড়ের সামনে। এইভাবে খুশিতে মেতে যাচ্ছে তারা। অন্যদিকে ফাতেমার লাশ পুলিশ এসে নিয়ে যায়। পোস্টমর্টেম করার জন্য লাশ পাঠানো হয় লাশ ঘরে। ফাতেমার শরীর কাটা হবে, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট বের হবে, হয়তো কোনো ক্লু পাবে। কিডনি সহ নানান দামি অঙ্গ বের করে নিবে তারা, বিক্রি হবে ভালো দামে। ফাতেমার বাবা মা পুলিশের কাছে রিপোর্ট লিখতে যায়। ইন্সপেক্টর রিয়াজ সাহেব কেস হাতে নেয়। ফাতেমার বাবাকে ইন্সপেক্টর রিয়াজ প্রশ্ন করে, আপনাদের কি মনে হয় মেয়ের সাথে কালো রিলেশন ছিল? সে কি প্রেম করত? না সাহেব, আমার মেয়ে পড়াশোনা ছাড়া কিছু বুঝত না। খাবার টেবিলেও সে পড়াশোনা নিয়ে ভেবে যেত। বড্ড সাদাসিধে ছিল আমার মেয়ে। দয়া করে ধর্ষণকারীদের খুঁজে শাস্তি দিন স্যার। আমার মেয়ের মতো আর 10টা মেয়ের এই অবস্থা যেন না হয়। কঠিন ও কঠোর শাস্তি দিন স্যার। বলেই ফাতেমার বাবা কান্না করে দেয়। ইন্সপেক্টর রিয়াজ উনাকে বলল, কান্না করলে আপনার মেয়েকে ফিরে পাবেন না। আপনি আমাকে বলুন, ওর কোনো শত্রু ছিল? ফাতেমার বাবা চোখ মুছে আবার বললেন, না স্যার, আমার মেয়ের শত্রু তো দূরে থাকুক, কোনো বন্ধুও ছিল না। শুধু একটা মেয়ে ছিল জেরিন নামের। সে আমার মেয়েকে প্রতিদিন কলেজে যাওয়ার সময় নিয়ে যেত। একই কলেজে পড়তো দুজন। এমন কেউ ছিল যে আপনার মেয়েকে বিরক্ত অর্থাৎ ইফটিজিং করত? ওরকম জানি না স্যার, আমার মেয়ে কখনো এসব ব্যাপারে কিছু বলেনি। তবে ধর্ষণ হওয়ার 4 দিন আগে থেকে তাকে চিন্তিত দেখা যেত। কি নিয়ে? পড়াশোনা নিয়ে। পড়াশোনা নিয়ে যেমন চিন্তা করত, তার চেয়ে ও বেশি চিন্তিত ছিল। আমি ভেবেছিলাম পড়াশোনার জন্যেই চিন্তিত, কিন্তু এখন মনে হচ্ছে অন্য কোনো কারণ ছিল। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? আমার মেয়ে পর্দাশীল ছিল স্যার, জানা মতে কেউ তাকে বিরক্ত করত না। কাকে সন্দেহ করব বলুন স্যার? কেউ নেই? না, তবে ওর বন্ধু জেরিনকে জিজ্ঞেস করলে হয়তো কোনো ক্লু পাবেন স্যার। ঠিক আছে, আপনারা যান, দরকার হলে আমি আপনাদের বাসায় যাব। ঠিক আছে স্যার, তবে স্যার, যারা আমার মেয়েকে ধর্ষণ করেছে তাদের এমন শাস্তি দিবেন যাতে পরবর্তী সময়ে একজন ধর্ষক ধর্ষণ করার আগে 10 বার ভাবে। আপনারা নিশ্চিন্তে বাসায় যান, শাস্তি তারা পাবেই। রিয়াজ অফিসে বসে ভাবছে, যে মেয়ে পর্দা করত, শত্রুবিহীন জীবনযাপন করত, তাকে কে রেপ করল। রিয়াজ জেরিনের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, হয়তো তার থেকে কিছু জানা যাবে। অফিস থেকে বের হয়ে রিয়াজ গাড়ি নেয়। যাওয়ার সময় একটা ধমকা আবহাওয়া বয়ে গেল। এমন মনে হয়েছে তার যেন কঠিন কিছু হতে যাচ্ছে। তবে যাই হোক, ধর্ষণকারীকে ধরতে হবে। রিয়াজ জেরিনের বাসায় যায়। জেরিনের বাবা রিয়াজকে বসিয়ে মেয়েকে পাঠায়। জেরিনের উপস্থিতি টের পেয়ে রিয়াজ বলল, ভয় পেও না, আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসিনি, তবে যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দিবে। হ্যাঁ স্যার, বলুন। ফাতেমাকে লাস্ট 4 দিন থেকে অস্থিরতায় দেখা গিয়েছে। রাস্তায় কেউ হুমকি দিত? স্যার, এ ব্যাপারে আমিও কিছু জানি না, তবে সে বলেছিল রোকন নামের কেউ নাকি তাকে কি বলেছে তাও জানি না, আমাকে বলেনি। রিয়াজ ভ্রু কুচকে জেরিনের দিকে তাকায়, মুখে রাগী ভাব এনে বলল, প্রথমত তুমি বলেছিলে কিছু জানো না, এরপর বের হয়েছে রোকন কিছু বলেছে সেটাও জানো, কিন্তু এইটা জানো না আসলেই কি বলেছে।
কথা বলায় ঠোঁট কাঁপা, পা কাঁপা, আর তোমার ঘাবড়ে যাওয়া ফেস দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কথা লুকাচ্ছ। জেলের ভাত তুমি খাবে নাকি রোকন খাবে? না না স্যার, আমি সত্যিটা বলছি। ফাতেমাকে নাকি রোকন বিরক্ত করত, প্রেমের প্রস্তাব দিত, আমার কাছে ফাতেমার সব শেয়ার করত। আবার রোকন বলেছে যদি এসব কাউকে বলে তাহলে জীবন নষ্ট করে দিবে। আমার তো মনে হয় রোকনই ফাতেমাকে রেপ করেছে। রোকনকে কোথায় পাবো এখন? হাতির ঝিলে, ওখানে বসে সে মেয়েদের ইভ টিজিং করে প্রতিদিন সন্ধ্যা। ওর কোনো ছবি আছে? আমার ফোনে আছে। জেরিন রিয়াজকে রোকন ও তার 2 বন্ধুর ছবি দেখায়। রিয়াজ ছবি দেখে আবার বলল, ফাতেমার সাথে তোমার শেষ কবে দেখা হয়েছিল? রেপ হওয়ার দিন বিকেলে, নতুন বোরকা কিনতে যাবে বলেছিল। আমার তাড়া ছিল সেদিন, তাই আমি চলে এসেছিলাম। থাকো তবে, আবার দরকার হলে আসব। ইন্সপেক্টর রিয়াজ জেরিনদের বাসা থেকে বের হয়ে যায়। গাড়ি নিয়ে সোজা হাতির ঝিল আসে। ঘুরতে ঘুরতে রিয়াজ নোটিস করে এখানে ঘোরাঘুরির নামে নষ্টামো চলছে। একজন ছেলে আর একজন মেয়ে পাশাপাশি বসে রেশারেশি করছে। এইটুকুনি ঠিক ছিল। আরও সামনে গিয়ে দেখে মেয়ের কাঁধে ছেলের হাত, এইটুকুও ঠিক ছিল। আরও সামনে গিয়ে দেখে ওপেন ছেলে মেয়ে জড়িয়ে ধরে ঠোঁট মিলন করছে। হাজার হাজার পাবলিকের সামনে এসব নোংরামির সীমা ছাড়িয়ে গেছে বাংলাদেশ। আমেরিকার নিয়মেই চলছে বাংলাদেশে। এদের মা বাবার অদৌ পরিচয় ঠিক আছে কিনা জানে না সে। আর এমন না হওয়ারই বা কি আছে? এদের মা বাবাও এদের মতো নষ্টামি করে এসেছে হয়তো। আর এই কথাটা এদের সন্তানদের অন্যরা বলবে, যেটা রিয়াজ এখন ভাবছে। ডিজিটাল দেশ বানাতে গিয়ে নোংরা দেশে পরিণত করে ফেলেছে। এদেশে ধর্ষণ হবে না? এদেশে নারীর নিরাপত্তা কে দিবে? কার দোষ কে দিবে? ছেলের নাকি মেয়ের? যেখানে আমার দেশের জনগণই খারাপ, সেখানে সুশীল বিচার কে চাচ্ছে? যে বিচার চায় সে কি সুশীল? নষ্ট বাংলাদেশ। রিয়াজ এক বুক ঘেন্না নিয়ে রোকনকে খুঁজতে লাগল। কিছুদূর গিয়ে দেখে রোকনের 2 বন্ধু বসে আছে। রিয়াজ তাদের কাছে গিয়ে বলল, রোকন কোথায়? হঠাৎ এমন প্রশ্ন শুনে ওরা ঘাবড়ে যায়। পালানোর চেষ্টা করলে প্রমাণ ছাড়া জেলে যেতে হবে, তাই বুদ্ধি খাটিয়ে ওরা সাহস করে বসে। আর ইন্সপেক্টর রিয়াজকে বলল, রোকন আমাদের বন্ধু ঠিকই, কিন্তু আমাদের সাথে মেশে না, খুবই কম মেশে আর কি। আমি প্রশ্ন করেছিলাম রোকন কোথায়? ও বাসায়, আজ আসবে না বলল। ওয়েট, আমি শুধু জিজ্ঞেস করেছি রোকন কোথায়। তোমরা এমন ভাব নিয়েছ যেন বলেছি রোকনের সাথে তোমাদের সম্পর্কের কথা জানতে চাইছি। হঠাৎ তাকে দূরে সরিয়ে কি প্রমাণ করতে চাচ্ছ? তোমরা ওর সাথে অপরাধটা করনি, তাই তো? না না, ও কিসের অপরাধ করেছে আবার, সেটাই তো বুঝতে পারিনি। চলো আমার সাথে। কোথায় স্যার? রোকনের বাসায়। রোকনের বাসার কলিং বেল বেজে ওঠে। রোকনের মা এসে দরজা খোলে। উনি দেখে রিয়াজ আর রোকনের 2 বন্ধু দাঁড়িয়ে আছে। রিয়াজ বলল, রোকন বাসায় আছে? হ্যাঁ আছে, কিন্তু কি হয়েছে স্যার? ওর সাথে কিছু কথা ছিল, কথা বলিয়ে দিতে পারবেন? ভিতরে আসুন। রোকনের মা রিয়াজকে নিয়ে যায় রোকনের রুমের সামনে। এরপর রোকনের মা বলল, রোকন সেই দুপুর থেকে দরজা খুলছে না, খায়ওনি। আপনি দেখুন কি হয়েছে ওর। ডাক দিন। কখন থেকে ডেকে যাচ্ছি, খুলছে না। ওয়েট, রিয়াজ নিজেও কয়েকবার ডাকলো, দরজা পেটালো, কিন্তু রোকন দরজা খোলে না। রিয়াজ অবশেষে উপায় না পেয়ে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। রান্নাঘর থেকে লোহার একটা দণ্ড এনে দরজার লকে আঘাত করে, আর নিমিষেই দরজার লক খুলে যায়। রিয়াজ ভিতরে প্রবেশ করে এমন কিছু দেখবা তা ভাবনাতেও ছিল না। রোকনের পা আলাদা, মাথা আলাদা, 2 হাত কেটে আলাদা আলাদা জায়গায় রেখে দিয়েছে। মাথাটা কেটে ফ্লোরে ফেলা হয়েছে, আর ওর কাটা হাতের মুঠোয় ওর লজ্জাস্থান কেটে রেখে দেওয়া। রোকনের মা তখনই জ্ঞান হারায়। রিয়াজ বমি করতে গিয়েও থেমে যায়। এটা কিভাবে হলো? আসামি খুঁজতে এসে আসামির খুনিকে খোঁজার পথ বের হয়ে এলো। ধর্ষণ যদি রোকন করে থাকে, তবে তাকে কে মারল? এতক্ষণ সব ঠিকঠাক ছিল, এখন বিশাল বড় রহস্যের কারণ কি হতে পারে? রোকনের মা তখনই জ্ঞান হারায়। রিয়াজ বমি করতে গিয়েও থেমে যায়। এইটা কিভাবে হলো? আসামি খুঁজতে এসে আসামির খুনিকে খোঁজার পথ বের হয়ে এলো। ধর্ষণ যদি রোকন করে থাকে, তবে তাকে কে মারল? এতক্ষণ সব ঠিকঠাক ছিল, এখন বিশাল বড় রহস্যের কারণ কি হতে পারে? রিয়াজ ফিরে এলো বাসায়। বাসায় আসার পরে রিয়াজের মা জিজ্ঞেস করল, আজ এত অস্থিরতায় দেখা যাচ্ছে কেন? আর বলো না মা, অনেক ডিপ্রেশনে আছি। যাই হোক, আমি সামলে নেব। খাবারের কি কি আছে? আলু ভর্তা আর ডাল। আম্মু, ভালো খাবার থাকতে প্রতিদিন এসব কি রান্না করো তুমি? ফ্রিজে মাংস তো আছে, তাই না? পরশু বাসায় মেহমান আসবে, তোর জন্য মেয়ে দেখছি আমি। এখন এসব রান্না না করে সেদিন রান্না করি, তাহলে তো আর আউট টাকা খরচ হবে না। তুমি একজন ইন্সপেক্টরের মা, এত হিসেব করলে হয় বলো? যেখানে ভর্তা দিয়ে আমাদের চলে যাবে, সেখানে মাংস রান্না করে টাকা উড়ানোর মানে হয়? তুমিও না, এই জন্য বাবা তোমাকে বকা দিত ভালোভাবে। তাই তো, এখন কেউ নেই, উনি সব উজাড় করে দিত।
দেখ, তোর বাবার মৃত্যুর পর কেউ এখন আমাদের খবরটাও নেয় না, সবাই স্বার্থের পূজারী। আচ্ছা ওয়েট, তুমি কি বললে একটু আগে? ভর্তা দিয়ে চললে মাংস কেন রান্না করবা? অর্থাৎ কাজ একই, চালাচ্ছ দুইভাবে, যেভাবে লাভ হয় আর কি। এই তো তোর মগজে ঢুকেছে। ইয়েস, আমু, তুমি তো আমার ডিপ্রেশন দূর করে দিলে। অমা, সেটা কিভাবে? পরে জানাচ্ছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি, ডাল আর ভর্তা রেডি করো। রিয়াজ চলে আসে নিজের রুমে, ভাবতে লাগলো রোকনের খুনি কে হতে পারে। রোকন নিশ্চয়ই কাজটা একা করেনি, অর্থাৎ রোকনের সাথে আরও কয়েকজন আছেই। ফাতেমার পোস্টমর্টেম রিপোর্ট আসেনি এখনও, এতক্ষণে আসার কথা, কিন্তু ওর বডি দেখে এইটুকু বোঝা যায় ধর্ষণকারী আরও অনেকে, জড়িত আছে আরও অপরাধী। তারা হয়তো রোকনকে খুন করে দিয়েছে, অর্থাৎ রোকনকে খুন করলে তারা ধরা পড়বেন না, কারণ রোকনকে সন্দেহ আমরা করব এইটা তারা আগেই জানত। রোকন মৃত, অর্থাৎ জিজ্ঞাসাবাদ করার কেউ নেই। কিন্তু বাকিরা কারা? ওর বন্ধুরা তো রিয়াজের সাথেই ছিল, তারাও খুনি না। তাহলে খুনি কে? এখন ফাতেমার খুনিকে বের করতে হলে রোকনের খুনিকে বের করা লাগবে। ডাল আর ভর্তার মতো যেটাই লাভ সেটাই আমরা আগে দেখি। রোকনের মৃত্যুতে তারা বেঁচে যাবে, তাই রোকন খুন। ভালো ফান্দি খুঁজেছে ওরা, এইবার আমাকে খুঁজতে হবে। রিয়াজ ফ্রেশ হয়ে নিচে আসে, খাবার খেতে বসে ওর আম্মুর সাথে। এর মধ্যেই রিয়াজের ফোন বেজে ওঠে। রিসিভ করে রিয়াজ হ্যালো বলার পরই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলল, আমি খুন হয়েছি, আমি প্রতিশোধ নিব, তুই তোর জায়গায় অটল থাক, নয়তো ঝুঁকিতে পড়বি। মানে, কে আপনি? কল কেটে যায়। রিয়াজ আবার সেই নাম্বারে কল দেয়, কিন্তু কল ঢোকে না। খাবার টেবিল থেকে উঠে রিয়াজ তার আম্মুকে বলল, আমি থানায় যাচ্ছি একটু, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আরে, খাবারটা তো শেষ করে যা, আর এত রাতে কিসের কাজ পড়ল তোর? পরে বলি, আর খাবার ঢেকে রাখো, এসে খেয়ে নিব। বলেই রিয়াজ বাসা থেকে বের হলো। গাড়ি স্টার্ট দিয়ে ছুটতে লাগলো থানার দিকে। ড্রাইভিং অবস্থায় কল দেয় সাইবার 71-এ। ওখানে ইয়াসিন আরাফাত কল রিসিভ করে বললেন, জি স্যার, বলুন কিভাবে সাহায্য করতে পারি। আমি আপনাকে একটা নাম্বার SMS করেছি, দ্রুত এই নাম্বারের লোকেশন সহ সকল ইনফরমেশন চাই, এক্ষুনি। জি স্যার, আমি জানাচ্ছি আপনাকে। কল কেটে রিয়াজ হসপিটাল কল দেয়। ডক্টর কল রিসিভ করতেই রিয়াজ বলল, ফাতেমা নামক মেয়েটির পোস্টমর্টেম রিপোর্ট এখনও আসেনি কেন? এত সময় তো লাগার কথা নয়। সরি স্যার, আসলে লাশের এখনও পোস্টমর্টেম করা হয়নি। হোয়াট? আজ কতদিন হয়েছে লাশ পাঠানো হয়েছে, এখনও করা হয়নি কেন? যেখানে লাশ খুঁজে পাচ্ছি না আমরা, সেখানে পোস্টমর্টেম কিভাবে করব? জি স্যার, সব ঠিকঠাক ছিল, কিন্তু পোস্টমর্টেম করার সময় দেখি এইটা ফাতেমার লাশ নয়, অন্য একটি মেয়ের লাশ, যার পোস্টমর্টেম অনেক আগেই করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই লাশ আরও 4 বছর আগের লাশ, যার পরিচিত কেউ এখনও লাশ নিতে আসেনি। আমি হসপিটাল আসতেছি, অপেক্ষা করুন। রিয়াজ কল কেটে গাড়ি ঘুরিয়ে নেয়। হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় রিয়াজ। কিছুক্ষণ পর হসপিটাল গিয়ে দেখে ডক্টররা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিয়াজ বলল, আমাকে মর্গে নিয়ে যান। ডক্টররা রিয়াজকে মর্গে নিয়ে যায়। রিয়াজ মর্গে গিয়ে দেখে ফাতেমার লাশের জায়গায় অন্য একটি লাশ। এত সিকিউরিটি থাকতেও লাশ কিভাবে চুরি হলো তা অজানা। সিসিটিভি ফুটেজেও নাকি কোনো তথ্য নেই। রিয়াজকে ডক্টর বলল, আমরা বুঝতে পারছি না স্যার, কিভাবে কি হলো, একটা লাশ কিভাবে হারিয়ে যেতে পারে, আর সেই জায়গায় এই অদ্ভুত লাশ কিভাবে গেল। হসপিটাল ছেড়ে আপনারা সিকিউরিটি গার্ডে দাঁড়ান। কে বলেছে ডক্টর হতে, যেখানে লাশের হেফাজত করা হয় না? আমরা আসলেই সরি স্যার। এই লাশটা যেন কার বললেন? সামিয়া নামের একটি মেয়ের, গত 4 বছর ধরে এখানে আছে। ওর কোনো পরিচিত কোক আসেনি। হসপিটাল দিয়ে গিয়েছিল কে? তাও এক পথচারী। তার কোনো পরিচয় নেই? না স্যার, উনি এসে এই বডি দেয়, আমরা চিকিৎসা করতে যাই, আর তখনই মেয়েটি মারা যায়। হসপিটাল আনতে দেরি করেছিল, আমরা বের হয়ে দেখি লোকটা নেই। আপনারা আসলেই সিকিউরিটি গার্ডে জব করা উচিত, প্রতিটা পদেই ভুল। সরি স্যার, সরুন আমার চোখের সামনে থেকে, একা থাকতে দিন। স্যার, লাশ ঘরে থাকবেন নাকি? হ্যাঁ, আপনারা পারলেন না, অন্তত আমি লাশ পাহারা দেই, যান সবাই। প্রচণ্ড রেগে যায় রিয়াজ। রিয়াজের ধমকে সবাই বের হয়ে গেল। ফাতেমার লাশ গায়েব হবে কিভাবে? আর একই জায়গায় এই সামিয়ার লাশ এসেছে কিভাবে? পোস্টমর্টেম রিপোর্ট না পেলে ফাতেমার খুনিকে বের করবে কিভাবে? রোকনও খুন, আর তো কোনো ক্লু নেই। চিন্তিত হয়ে যায় রিয়াজ। এর মধ্যে রিয়াজের ফোনে রিং বেজে ওঠে। রিসিভ করতেই সাইবার 71 থেকে ইয়াসিন আরাফাত বললেন, স্যার, আপনার দেওয়া নাম্বারটি গত 4 বছর থেকে বন্ধ, এই নাম্বারের কোনো সিম নেই অ্যাক্টিভ। মানে, 1 ঘন্টা আগেই কল দিয়েছিল আমাকে, এই নাম্বার থেকেই? না স্যার, 4 বছর এটা অফ। ইউজারকারীর নাম কি? তার নাম সামিয়া, গত 4 বছর থেকে সিম বন্ধ করে রেখেছে। রিয়াজ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, ফোনটা হাত থেকে ফেলে দেয়। সামিয়া বলতে এই লাশের কথা বলছে না তো? এই লাশ তো 4 বছর ধরেই এখানে, তবে 1 ঘন্টা আগে কিভাবে কল দিল?
ভাবতে ভাবতে হঠাৎ সামিয়া রিয়াজের হাত ঝাপটে ধরে। রিয়াজ পিছু ফিরে তাকিয়ে দেখে সামিয়া বড় বড় চোখ করে রিয়াজের দিকে তাকিয়ে আছে।